নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, তোমাদের যেমন কথা দিয়েছিলাম যে আমি খুব তাড়াতাড়ি ম্যাথের সেশন নিয়ে আসব, তো আমি কিন্তু চলে এসেছি। তো আজকে দেখো, এর আগে আমি ম্যাথের ক্লাস দিয়েছি, কিন্তু সেগুলো কিন্তু মিক্সচার টাইপের। তো সমস্ত একটা সেশনের মধ্যে সব ধরনের অঙ্ক ছিল। তো এবার কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আমি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আনবো এক একটা চ্যাপ্টারের উপর। এবং আজকে আমি এভারেজ দেখো চ্যাপ্টার ভিত্তিক যে ক্লাসগুলো আনবো, আমি কোন কোন চ্যাপ্টার আনবো দেখো, নাম্বার সিস্টেম আমি যা আছে এখানে, নাম্বার সিস্টেম থেকে শুরু করে সরলীকরণ, লসাগু গসাগু, এগুলো প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক সেশন আনবো। এবং এর সাথে সাথে যেটা গুরুত্বপূর্ণ, আমি এক একটা যেমন নাম্বার সিস্টেম বলো, আমি আজকে যেমন কী এনেছি, এভারেজ এনেছি, গড় এনেছি। ওকে, যেটা 6 নম্বর চ্যাপ্টারটা আজকে আমরা করব, যেটা হচ্ছে গড়। ঠিক আছে, পরপর না হলো, যখন যেটা মনে হবে আমি সেটা দেবো, কিন্তু এক একটা টপিক আমরা শেষ করব। তো প্রথমে কী থাকবে, প্রথমে ইজি থাকবে, ইজি থেকে আস্তে আস্তে মডারেট থেকে হার্ডে যাব। তো এই কারণে এই সেশন কিন্তু সব পরীক্ষার জন্য, শুধুমাত্র রেলওয়ে না, রেলওয়ে বলো, পিএসসি মিসেলিনিয়াস বলো, বা আগত যেসব পরীক্ষা আছে, এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে ম্যাথের ফার্স্ট যে চ্যাপ্টার, যেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে গড়। তো এভারেজ এটা নিয়ে আলোচনা করি। দেখো, আর সমস্ত অঙ্ক কিন্তু দেখো, তোমাদের এখানে মেইন কম্পিটিশন অঙ্ক কিন্তু সবাই কম বেশি পারে। তো মেইন কম্পিটিশন কিন্তু সময়ের। তো প্রত্যেকটা অঙ্ক খুব সহজে, খুব কম সময়ে আমি কিভাবে করাবো, তোমরা যদি একবার বুঝে নিতে পারো, তাহলে দেখবে তোমাদের কাছে এভারেজের কোনো অঙ্ক আর আটকাবে না এবং খুব সহজ মনে হবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। বলছে 8 জন ছেলের গড় ওজন 1.5 কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজন বিশিষ্ট একটি ছেলের বদলে নতুন একটি ছেলের ওজন যোগ করা হয়, তাহলে নতুন ছেলেটির ওজন কত হবে। দেখো, গড়ের অঙ্ক করতে গিয়ে আমি দুটো জিনিস একটু বলি। যারা প্রথম দেখছো, এরকম অনেকেই আছো, নিউ ভিউয়ার্স আছো, বা যারা প্রথম কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত হচ্ছ, তো গড় মানের কি? গড় মানে হচ্ছে সমষ্টি কোনো একটা জায়গা। ধরো অনেক কিছু আছে, ধরো দেখা গেলো একটা সুপারি গাছে দেখা গেলো 80টা সুপারি ফলেছে, বা এরকমভাবে 10টা সুপারি গাছে, কোনো গাছে 80টা, কোনো গাছে 40টা, কোনো গাছে দেখা গেলো 90টা, কোনো গাছে 100টা, তাহলে গড়ে কতগুলি সুপারি ফলেছে। তাহলে কি করতে হয়, এই প্রত্যেকটা গাছে প্রত্যেকটা সুপারি যোগ করতে হবে। দ্যাট মিনস সমষ্টিকে কতগুলো গাছ আছে সেই গাছ দিয়ে ভাগ করতে হবে, তবেই কিন্তু আমরা গড় পাই। যেমন খুব সহজ ব্যাপারটা একটু বলি, একটু গড়ের ব্যাপারটা একটুখানি বলি। একটা জিনিস শুধু মনে রাখবে, যে সমষ্টি বার করতে গেলে সমষ্টি ইকুয়াল টু এইটা শুধু মনে রাখতে পারলেই গড় কমপ্লিট। সমষ্টি সমান সমান সংখ্যা, টোটাল নাম্বার, মোট সংখ্যা ইন্টু গড়। ক্লিয়ার? সংখ্যা ইন্টু গড়, অর্থাৎ ধর বললাম 10টা সুপারি গাছে গড়ে 40টা করে সুপারি আছে, তাহলে টোটাল কতগুলো সুপারি আছে, তখন এই 40 × 10 গুণ করলে কিন্তু আমরা সমষ্টি পাবো। জাস্ট এই সূত্রটুকু মনে রাখলেই কিন্তু এই সূত্র দিয়ে সমস্ত অঙ্ক কমপ্লিট হবে। হ্যাঁ সত্যি, এই সূত্রটা দিয়েই সমস্ত অঙ্ক কমপ্লিট, আর কিচ্ছু তোমাদের করতে হবে না। এবার দেখো কিভাবে কি কমপ্লিট হবে, সেটা তোমরা সময়েই দেখতে পারবে। চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে তাহলে। তো ফার্স্ট কোশ্চেন বলছে 8 জন ছেলের গড় ওজন 1.5 কেজি। যারা নর্মাল অঙ্ক করো তারা কি করবে, যে 8 জন ছেলের গড় ওজন 1.5 কেজি, তো 1.5 × 8 তোমরা কি করবে, সমষ্টি বার করবে। তারপরে 65 কেজি ওজন বিশিষ্ট একটি ছেলের বদলে সমষ্টি বেরোলো। এবার বলছে 65 কেজি ওজন বিশিষ্ট একটি ছেলের বদলে নতুন একটি ছেলে যোগ করা হলো, তাহলে সেখান থেকে 65 বিয়োগ করবে, এই তো করবে। কিন্তু আমরা কি করব জানো, আমরা করব, দেখো গড়ের অঙ্ক করতে গেলে একটা জিনিস বুঝবে। আমি যদি বলি 8 জন ছেলের গড় ওজন, দেখো বোঝাতে টাইম লাগবে, আগে বুঝে নাও, এরপরে দেখবে অঙ্ক জলের মতো অঙ্ক হচ্ছে। 8 জন ছেলের গড় ওজন 1.5 কেজি, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে প্রথম ছেলে, এটা মনে করো প্রথম ছেলে, তারও 1.8 কেজি, 1.5 কেজি। দ্বিতীয় নং ছেলে, তারও 1.5 কেজি। তৃতীয় নং যে ছেলেটা, তারও 1.5 কেজি। তো এরকমভাবে ডট করে 8টা ছেলেরই 1.5 কেজি। এই গড়ের ডেফিনেশন মানেই এটা, যে 8 জন ছেলে ধরে নাও, প্রত্যেকের তো আর 1.5 কেজি না, কিন্তু 1.5 কেজি বলছি কেন, 1.5 কেজি বৃদ্ধি পায়। তাহলে 8 জন ছেলেরই 1.5 কেজি বৃদ্ধি পায়, তুমি ধরে নেবে। ক্লিয়ার? আচ্ছা, যখন বলেছে
65 কেজি ওজন বিশিষ্ট একটা ছেলে মানে যোগ দেয়, তাহলে আমি বলতে পারি যে 8টা ছেলের গড় ওজন যদি 1.5 করে বৃদ্ধি পায়, তাহলে 8 টোটাল কত বৃদ্ধি পেল? তাহলে আমরা বলতে পারি না টোটাল বৃদ্ধি পেল 8 × 1.5। তার মানে কত টোটাল বৃদ্ধি পেল? তাহলে কত? 8 × 1.5, 8 × 15 = 120, দ্যাট মিনস 12 বৃদ্ধি পেল টোটাল। তাহলে টোটাল বৃদ্ধি পেয়েছে 12। 65 কেজি লোকটা জয়েন করার ফলে টোটাল বৃদ্ধি পেয়েছে 12। তাহলে নতুন ছেলেটির ওজন কত হবে? নতুন ছেলেটির ওজন হবে এই 12 যে বৃদ্ধি পেয়েছে প্লাস 65, তার মানে কত হবে? দ্যাট মিনস 77 কেজি টোটাল। তাহলে নতুন যে ছেলেটি ওজন হবে সে 77 কেজি। বুঝতে পারলে কি পারলে না? আর একবার বিশ্লেষণ করে দিচ্ছি, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো 8 জন ছেলে বলছে একটা 65 কেজি ছেলে দলে যোগ করার ফলে, একটা 65 কেজি ওয়েট বিশিষ্ট একটা ছেলে দলে যোগ হওয়ার ফলে প্রত্যেকের 8 জনের প্রত্যেকের কী হয়? প্রত্যেকের 1.5 করে বৃদ্ধি পায়। তাহলে যে নিজে যোগ হয়েছে সে তো 65 কেজি নিয়ে এসছেই, আর 8 জন ছেলেরও যা ছিল তারও তো 1.5 করে বাড়িয়েছে। তাহলে 8 জন ছেলে যদি 1.5 করে বাড়ায়, তাহলে 1.5 মানে 8 × 1.5 দ্যাট ইজ 12 কেজি এক্সট্রা বাড়িয়েছে। তাহলে সে তো 65 কেজি নিয়ে এসছেই, আবার এক্সট্রা 12 কেজিও নিয়ে এসছে, এই কারণে তার ওয়েট হচ্ছে 77 কেজি। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো, আস্তে আস্তে দেবে, একই টাইপের আমি কোশ্চেন দিয়ে গেছি যাতে তোমরা জিনিসগুলো বুঝতে পারো। পরের কোশ্চেন দেখো, বলছে 8টি সংখ্যার গড় 14। আমি কিন্তু একটা নর্মাল, দেখুন একটা আছে নর্মাল ওয়ে। নর্মাল ওয়েতে অঙ্ক করে যারা কি করে, গড়কে 8টা সংখ্যার গড় 14, তার মানে কি 14 × 8 সমষ্টি বার করবে। আমি ওইসবে যাব না। দেখো কত সহজে, প্রথমে বোঝাতে টাইম লাগবে, এরপরে আস্তে আস্তে তোমরা বুঝে গেলে না, কোনো পেন খাতা কিচ্ছু লাগে না এই সব অঙ্ক করতে গেলে। দেখো 8টা সংখ্যার গড় হচ্ছে 14, তার মানে আমি বলতে পারি এই যে 8টা সংখ্যার প্রত্যেকটা 1 2 3 করে করে এই যে 8টা সংখ্যা প্রত্যেকটা 14 করে। আরে তাই তো না, প্রত্যেকটা তো 14 করে, 8টা সংখ্যার প্রত্যেকটাই 14 করে। বলছে এই সংখ্যাগুলোর মধ্যে 6টি সংখ্যার গড় 16। এই 8টা সংখ্যার মধ্যে 6টা সংখ্যার গড় 16। তাহলে এবার বোঝার চেষ্টা করো যে আমি ধরে নিলাম 8টা সংখ্যা 14 করে, এর মধ্যে 6টা সংখ্যার গড় যেটা বলেছে 16, তার মানে 6টা সংখ্যা 2 করে এক্সট্রা বাড়িয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা দেখো, এইটাকে আমি ঘুরিয়েও বলতে পারি। আমি বলতে পারি যে 6টা সংখ্যার গড় হচ্ছে কত? 16। ঠিক আছে, 6টা সংখ্যার গড় হচ্ছে 16। এটা আমি ঘুরিয়ে বলছি, দেখো ঘুরিয়ে আরও জিনিসটা বুঝতে সহজ হবে। এই 6টা সংখ্যার প্রত্যেকের হচ্ছে 16 করে। ক্লিয়ার? এই 6টা সংখ্যার প্রত্যেকে 16 করে। এবার যখনই 6টার সঙ্গে দুটো সংখ্যা যোগ হয়ে যাচ্ছে, দুটো সংখ্যা যোগ হচ্ছে, তখন তাদের গড় 2 ঘর কমে গেল। 2 ঘর কমে গেল, 14 হলো। তাহলে এই যে 2 ঘর কমলো, তাহলে এই যে 14, এই দুটো সংখ্যা লাস্ট যে দুটো সংখ্যা বলছে বাকি সংখ্যাগুলোর, তাহলে লাস্ট যে দুটো সংখ্যা তারা তো 14 14 28 করে আছেই, কিন্তু ওরা এত কম মান নিয়ে এসছে যে বাকি 6টা সংখ্যারও 2 ঘর করে খেয়ে নিয়েছে। তাহলে 6 দুগুণে 12, বাকি 6টা সংখ্যারও তো 2 ঘর করে খেয়েছে বলেই তো 8টা সংখ্যা যখনই হয়েছে তখন 14 হয়ে গেছে না। তাহলে ওই 12 এর থেকে মাইনাস হবে, ওই 12 এর থেকে মাইনাস গেলে তোমার খাতা থাকে কত? থাকে হচ্ছে 6 আর এদিকে 1, অর্থাৎ 16। তাহলে এই যে 16 সংখ্যাটা সেটা হচ্ছে এই যে দুটো সংখ্যা, বাকি যে দুটো সংখ্যা তাদের সমষ্টি, আর তাদের সমষ্টিকে যদি 2 দিয়ে ভাগ করো, কারণ দুটো সংখ্যা তাই হবে 8। তো রাইট আনসার কি? অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো আমার মনে হয় এইভাবে বুঝলে, যেটা পরে এইভাবে বুঝলে জিনিসটা তোমাদের কাছে সহজবোধ্য হবে। পরবর্তী কোশ্চেন দেখো, এই অঙ্কটা তোমরা ভাবতে পারো যে স্যার এই অঙ্কটা তো নর্মাল সূত্র যে দিয়েই করা যায়। নর্মাল যেমন 8টা সংখ্যার গড় এত, তার মানে তোমার 14 × 8 গুণ হবে, গুণ হয়ে 6টা সংখ্যার গড় দিয়ে ওটা দিয়ে বিয়োগ করে দিয়ে ভাগ করে দিলেই তো হয়ে যাবে। তো এটা মানটা ছোট আছে তাই তোমার মনে হচ্ছে যে হ্যাঁ যোগ বিয়োগ গুণ করলেই হলো, কিন্তু মানগুলো যখন বড় দেবে তখন তুমি কি করবে? তো তখন কিন্তু তোমার আমার এই প্রসেসটা কিন্তু তাড়াতাড়ি হবে, পরে বুঝতে পারবে একটু পরে। পরবর্তী কোশ্চেন দেখো, এবার দেখো এই অঙ্কটা কি বলেছে। 120 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর হলো 35। যদি সফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর 39 এবং বিফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর 15 হয়, তবে সেই পরীক্ষায় কতজন ছাত্র সফল হয়েছিল? দেখো এই টাইপের অঙ্ককেও আমি কিন্তু আমার টেকনিকে তুমি করতে পারো, কিন্তু আমি বলবো এই টাইপের অঙ্ক তুমি নর্মাল ওয়েতে করো, খুব সহজ, কিছুই নেই এর মধ্যে। কি করবে?
যে 120 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 35 বলেছে, তাদের মধ্যে সফল ছাত্রের গড় নম্বর হচ্ছে 39। তা আমি ধরে নিলাম যে সফল ছাত্র হচ্ছে x জন আছে, আর যে বিফল ছাত্র সেটা হচ্ছে 120 মাইনাস x জন আছে, বিফল ছাত্র। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে এই যে সফল ছাত্রের যেটা গড় নম্বর যদি 39 হয়, তাহলে সফল ছাত্রের টোটাল নম্বর কত? গড় নম্বর 39 হলে সফল ছাত্রের টোটাল নম্বর হচ্ছে কত হবে? 39 ইন্টু এক্স, 39 ইন্টু এক্স, তার মানে 39x, এটা হচ্ছে সফল ছাত্রের গড় নম্বর। আচ্ছা, প্লাস বিফল ছাত্রের গড় নম্বর কত? বিফল ছাত্রের টোটাল, তোমার বিফল ছাত্র হচ্ছে 120 মাইনাস এক্স, তার গড় নম্বর দিয়েছে, বিফল ছাত্রের গড় নম্বর দিয়েছে 15 ইন্টু 15, তার মানে সমষ্টি। তার মানে এইটা যেটা বেরোলো যে 39x প্লাস 120 মাইনাস এক্স ইন্টু 15, এটা হচ্ছে টোটাল যে ছাত্র তাদের সমষ্টি। টোটাল কতজন ছাত্র আছে? টোটাল ছাত্র আছে কতজন? 120 জন। আর তুমি এটাও করতে পারো, এটাকে ডিভাইড গড় না বার করে ডাইরেক্ট সমষ্টি, টোটাল ছাত্রের সমষ্টি আবার বলে দিয়েছে তো, টোটাল 120 জন ছাত্রের গড় হচ্ছে 35, তাহলে টোটাল সমষ্টি কত হবে? টোটাল সমষ্টি হচ্ছে 120 ইন্টু 35। ক্লিয়ার? এবার তুমি ক্যালকুলেশন, প্লেন ক্যালকুলেশন করো। দেখো প্লেন ক্যালকুলেশন, 39x প্লাস 120 ইন্টু 15, তার মানে কত হবে? 15 12 180। দেখো এই ক্যালকুলেশনও কত সহজ হয়, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এটা গুণ করতে নেই, যে 120 আর 15 না, গুণ করতে নেই। কী করতে হয়? এরমই রেখে দাও, 120 ইন্টু 15 মাইনাস, কেন প্লাস মাইনাস মাইনাস 15x ইকুয়াল টু 120 ইন্টু 35। কখনো গুণ করবে না কোনো জিনিস, বুঝে শুনে করতে হবে। তাহলে এখানে 15 আর 39, এই 39 আর এই 15 বিয়োগ করলে কত হবে তোমার? 39 আর 15 বিয়োগ করলে হবে 24x, তাহলে 24x ইকুয়াল টু, দেখো এই 120 যখন ডান দিকে যাবে তখন মাইনাস হয়ে যাবে। তাহলে আমি 120 দুই দিকেই আছে, আমি যদি 120 কমন নিই তাহলে পড়ে আছে কত? এদিকে 35 মাইনাস, এ মাইনাস ওই দিকে যাবে, 35 মাইনাস 15। আশা করি বুঝতে পেরেছো কেন লিখলাম। তাহলে 24x ইকুয়াল টু এই 120 ইন্টু 35 থেকে 15 বাদ গেলে কত থাকে? 35 থেকে 15 বাদ দিলে থাকে তোমার 20 বাই, তাহলে এক্স ইকুয়াল টু যদি বার করতে যাই তাহলে 24টা নিচে আসবে। এক্স ইকুয়াল টু যদি বার করতে যাই তাহলে 24 কী আসবে? নিচে আসবে। আমি কালি এটা চেঞ্জ করি, ওকে 24টা নিচে আসলো, 24টা কেটে দিলাম, তাহলে এক্স ইকুয়াল টু 120 ইন্টু 20 বাই 24। তো কাটাকাটি করো, তোমার হচ্ছে 24 দিয়ে কত কাটাকাটি যাবে? কত? 5 24 120, তাই না? 5 24 120, তাহলে 5 20 100। তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশান নাম্বার সি ইজ এ রাইট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে হলো। যদি না বুঝতে পারো আরেকবার রিপিট করো, দেখবে বুঝতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন কী আছে? একটি স্কুলে 62 জন ছাত্রের গড় ওজন 54 কেজি, অর্থাৎ মানে কি 62 জন ছাত্রের প্রত্যেকের 54 করে তোমাকে ধরতে হবে। এটা কিন্তু অ্যাজিউম করতে হয়, তবেই কিন্তু আমার টেকনিকে তুমি অঙ্কটা ধরতে পারবে। ওকে, বলছে যদি তাদের শিক্ষক মহাশয়ের ওজন যোগ করা হয় তাহলে গড় ওজন, মানে শিক্ষক মহাশয় সহ স্কুলের ছাত্রছাত্রীর গড় ওজন 3 কেজি বেড়ে যায়। আরে শিক্ষক মহাশয় তাহলে নিশ্চয়ই 54 কেজির থেকেও বেশি ওয়েট বিশিষ্ট হবে, না হলে গড় ওজন বেড়ে যাচ্ছে কী করে? তাহলে গড় ওজন যে বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ আগের যে 62 জন ছাত্র ছিল তাদেরও 3 কেজি বাড়াচ্ছে। তাহলে তার মানে কি? তার মানে দেখো খুব সহজ, তার মানে শিক্ষক মহাশয়ের ওজন কত হবে? 62 ইন্টু 3, কেন ওটা তো এক্সট্রা ওজন নিয়ে এসছে উনি, প্লাস 54, কেননা 54 তো হতেই হবে, তাই কি না? 54 তো হতেই হবে, আগের যেটা ছিল সেটা তো থাকতেই হবে। তার মানে তোমাকে ক্যালকুলেশনটাই করতে হবে এখানে। 62, জাস্ট 1 মিনিট, 62 ইন্টু 3, কেননা 62 জনের আবার 3 কেজি করে বাড়িয়েছে, 62 ইন্টু 3 প্লাস 54, কেননা উনি তো নিজেও 54 কেজি নিয়ে এসছে। তাহলে 62 ইন্টু 3 প্লাস 54, এই হচ্ছে তোমার কাজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 62 ইন্টু 3 কত হবে? 62 ইন্টু 3 হবে 3 দুগুণে 6 আর 3 6 18, 186 প্লাস 54, 4 6 10, কত? 4 6 10 0, 0 আছে, এই তো 4 6 10 0, হাইদাক নম্বর 1, 8 আর 5 13 আর 1 14, কী হলো? 40, এখানে 40-এর কোনো, ও আচ্ছা দেখো একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস যেটা ভুল হয়েছে, এটা কিন্তু তোমাদেরও ভুল হতে পারে। আমাকে 62 জন ছাত্র আগে ছিল, আরে টিচার তো পরে অ্যাড হয়েছে, তাহলে 63 জন হবে না?
বুঝতে পেরেছো? তার মানে হবে কিন্তু 63 জন, কেননা 54 তো গড় আছেই, কিন্তু ওই যে শিক্ষক মহাশয় তিনিও তো 3 কেজি অধিকারী না, তিনিও তো 3 কেজি বাড়িয়েছে নিজের জন্য। তার মানে 63 × 3, তাহলে 63 × 3 কত হবে? 63 × 3, 3 3 9 আর 3 18, 189 প্লাস 54। ক্লিয়ার? তার মানে 9 4 13, 3 হাই থাকলো আমার 1, 8 আর 5 13, আর একে 14 4, আর একে 1 আর 1 2, তার মানে 243 কেজি। তো রাইট অ্যান্সার অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। দেখো অঙ্কগুলো এগুলো কিন্তু ক্যালকুলেশন খুব মুখেই ক্যালকুলেশন হয়ে যায়, খুব তাড়াতাড়ি অঙ্ক কিন্তু এইভাবে করতে হয়, আর এইভাবে করলেই কিন্তু পরীক্ষায় তুমি কারোর না কারো কাছ থেকে এগিয়ে থাকবে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? একটি শ্রেণীকক্ষে 30 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 45, কিন্তু হিসাব করার সময় 6টি ভুল বেরোয় এবং ভুল সংশোধনের পর একটি ছাত্রের প্রাপ্ত নম্বর 45 বৃদ্ধি পায় এবং অন্য একটি ছাত্রের প্রাপ্ত নম্বর 15 হ্রাস পায়, তাহলে সংশোধিত গড়ের মান কত? দেখো এই অঙ্কটা যদি নর্মালি তোমরা করতে, নর্মালি আমি দুটোর মধ্যে ডিফারেন্স বোঝাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই টেকনিকটা কতটা পরিমাণ ফলদায়ক মানে পরীক্ষার হলে। দেখো এটা যদি নর্মাল করতে তাহলে কি করতে? সংশোধিত গড়ের মান সমান তোমরা কি করতে? এটা সমান করতে কি 30 × 45, মানে টোটাল কত মান আছে 30 × 45, তাই কি না? 30 × 45 এটা হচ্ছে টোটাল। এর সঙ্গে কি হবে? এর সঙ্গে তোমার যেহেতু 45 বৃদ্ধি পায় তাই 45 যোগ করবে, আর যেহেতু 15 হ্রাস পায় তাই 15 হ্রাস করবে, হ্রাস করে টোটাল সংশোধিত মান, তাহলে টোটাল কতজন ছাত্র আছে? 30 জন, তাহলে এই দিয়ে তোমরা ভাগ করবে, তবেই গড় বেরিয়ে যাবে, তাই কি না? এটাই তো করতে না, টোটাল সমষ্টি থেকে 45 যেহেতু বলেছে একটা ছাত্রের প্রাপ্ত নম্বর 45 বৃদ্ধি পায় এবং অন্য একটি ছাত্রের প্রাপ্ত নম্বর 15 হ্রাস পায়, তাই 15 বিয়োগ করতে, আর তাহলে সংশোধিত গড় কেন কেউ তো বাড়েনি বা কমেনি, 30 জনই ছিল, তাই 30 দিয়ে ভাগ করে যেটা মান বেরোতো সেটাই তোমাদের অ্যান্সার হতো। এই তো, কিন্তু এটা করতে গিয়ে তোমাদের একটা ক্যালকুলেশন তো করতে হতো। দেখো এই 30 আর 45 গুণ করতে হবে, তারপরে 45 যোগ করতে হবে, তারপরে 15 বিয়োগ করতে হবে, তারপর 30 দিয়ে ভাগ করতে হবে। এত কিছু করতে গেলেও কমপক্ষে 1 মিনিট টাইম যাবে কি যাবে না? যাবে। কিন্তু আমি যে টেকনিকটা বলবো এটা আমার বলতে টাইম লাগবে, কিন্তু তোমরা পরে অ্যাপ্লাই করে দেখো 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ড, এর বেশি টাইম লাগবে না। দেখো কি বলছি ভালো করে শোনো আগে। আমি বলতে চাইছি 30 জন ছাত্রের প্রাপ্ত, তোমরা মাইন্ডে গেমটা খেলো, মাইন্ডে মাথায় চিন্তাটা করো। 30 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 45, মানে 30 জন ছাত্রের প্রত্যেকে 45 করে পেয়েছে, এটা ধরে নাও হলো। আচ্ছা 6টি ভুল বেরোয়, ওসব ছেড়ে দাও, ওগুলো ফালতু দিয়েছে ভোগাস। বলছে ভুল সংশোধনের সময় দেখা গেল যে একটা ছাত্রের 45 বেড়ে গেছে আর একটা ছাত্রের 15 কমে গেছে। তাহলে ওভারঅল আমি বলতে পারি ওভারঅল 30 বেড়েছে, তাই তো বলতে পারি না 45 - 15, তার মানে কি ওভারঅল 30 কিন্তু বেড়েছে পুরো টোটাল সিস্টেমে। আচ্ছা এই যে 30 বেড়েছে এটা তো অ্যাকচুয়ালি সমষ্টি, মানে গড়ে 30 বেড়েছে ওভারঅল, কেননা মানে গড় বলতে কি প্রাপ্ত নম্বর 30 বেড়েছে ওভারঅল। তাহলে এই যে 30 বেড়েছে ওভারঅল, আমি তো 30টাকে আমি 30 জনের মধ্যে তো ভাগ করে দেবো না, আমাকে তো চেয়েছে গড়ের মান, সংশোধিত গড়ের মান, তাহলে আমার মানটা বেরিয়েছে ওভারঅল 30 বেরিয়েছে, তাহলে এই 30 নাম্বার আমি 30 জন ছাত্রকে ভাগ করে দেবো। তাহলে আগে ছিল কত? গড় নম্বর 45 ছিল, তাহলে যদি 30 জন ছাত্রকে 30টা নম্বর ভাগ করে দিই তাহলে প্রত্যেকে এক এক করে নম্বর বাড়বে, মানে গড়ে এক করে প্রত্যেকের নম্বর বাড়বে, তাহলে তখন সংশোধিত গড় কত হবে? 46 হবে। দেখো অঙ্ক এইভাবে করতে হয়, ভাবনার উপরে অঙ্ক, কিচ্ছু করতে হবে না, কোনো ক্যালকুলেশন লাগলো কি এটা অঙ্ক করতে? তোমরা, আমি আর দ্বিতীয়বার বললাম না, তোমরা রিপিট করো, যদি বুঝতে না পারো তোমরা রিপিট করো, দেখবো অঙ্কটা বুঝতে পারবে। পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি আছে, একটি স্কুলের, দেখো এগুলো কিন্তু ইজি, এই কারণে জিনিসগুলো হচ্ছে। এবার যেগুলো একটু হার্ডে যাব, পরবর্তী যে পার্ট 2 নিয়ে আসবো সেগুলো আমি একটু হার্ড নিয়ে আসবো, সেটাও কিন্তু মুখে হবে, এ না যে হার্ড মানেই যে তোমাকে কষতে হবে তার কোনো মানে নেই, সেটাও হ্যাঁ কিছু অঙ্ক আছে তোমার যদি ধরে নিয়ে XY দিয়ে ধরে নিয়ে করো তবে সেটা সহজ হয়, কেননা সেটা ভাবতে তোমার ভুল হয়ে যাবে, ভেবেও করা যাবে, অবশ্যই করা যাবে, কিন্তু ভুল হতে পারে। তো এই কারণে সেই সমস্ত অঙ্ক, কোন অঙ্ক তোমাকে কষে করতে হবে, একটু পেন চালাতে হবে, সেগুলো আমি বলে দেবো। ওকে দেখো, একটি স্কুলের 34 জন শিক্ষার্থীর বয়সের গড় 42 কেজি, তার মানে 34 জনের প্রত্যেকের আমি 42 ধরবো। যদি শিক্ষক মহাশয়ের বয়স যোগ করা হয় তবে বয়সের গড় 400 গ্রাম বৃদ্ধি পায়, তাহলে 400 গ্রামকে কেজিতে বানাতে গেলে কী করতে হবে? 400/1000, তার মানে কি
জিরো জিরো কেটে গেল, দুটো জিরো কেটে গেল, এই 400/1000 ওকে না, তো একটা জিরো থাকবে, তার মানে 4/10, 4/10 মানে 0.4, 0.4 কেজি আমি বানিয়ে নিলাম। অর্থাৎ 0.4 কেজি বৃদ্ধি পায় যখন শিক্ষক মহাশয় চলে আসে। ক্লিয়ার? 34 জন শিক্ষার্থী আর শিক্ষক মহাশয় হয়ে এখন হয়েছে 35 জন। বুঝতে পেরেছো? তাহলে এই যে 0.4 কেজি বৃদ্ধি পায়, সেই বৃদ্ধি শিক্ষক ওভারঅল বৃদ্ধি বলেছে 0.4 কেজি বৃদ্ধি পায়। তাহলে আগে ছিল 34, বর্তমানে এখন টোটাল হয়েছে 35। এই 35 জনেরও তো 0.4 করে বৃদ্ধি পাবে না, তাই কি না? যখন শিক্ষক মহাশয় আসছে তখন তো 35 জনেরই 0.4 করে বাড়িয়েছে। তাহলে 0.4 × 35, তার মানে কত হবে? 4 × 5 = 20, 0, 4 × 5 = 20, 0, আর থাকলো আমার কত? 2, 3 × 4 = 12, 13, 14, তার মানে 14 কেজি, কেননা জিরো কেটে যাবে, পয়েন্টের পরে জিরো জিরো কেটে যাবে, তার মানে উনি কিন্তু 14 কেজি এক্সট্রা বাড়িয়েছে এই 35 জনার, মানে 34 জনের তো বাড়িয়েছে, আর নিজেরও তো তোমার 0.4 করে বাড়িয়েছে না, তাহলে টোটাল 14 কেজি বাড়িয়েছে। তাহলে উনি কত কেজি, ওই শিক্ষকের ওজন, তাহলে সে কত কেজি নিয়ে এসেছিল? আগের ছিল 42 আর এখন হচ্ছে 14, অর্থাৎ 4 দিয়ে 6 আর 5, অর্থাৎ 56 কেজি। তো অপশন নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। দেখো, এটা করতে কি কোনো পেন লাগে? মুখে মুখে হয়ে যায়, আমি জাস্ট বোঝানোর জন্য পেন খাতা ইউজ করছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো তোমরা। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো। তোমরা লাইক কিন্তু কম করো, লাইকটা করো। ভালো লাগলে লাইক করো, যদি ভালো না লাগে তাহলে লাইক করো না, সেটা তোমাদের ব্যাপার। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং এখানে কিন্তু জিকে, জিএস, সায়েন্সের উপরেও কিন্তু সেট দেওয়া হয়ে থাকে, সেটা চ্যানেলে আসলে তোমরা চ্যানেলের দেখলেই কিন্তু বুঝতে পারবে। পরবর্তী কোশ্চেন কী আছে দেখো, বলছে একটি কোম্পানিতে 6 জন কর্মচারীর বয়সের গড় 37 বছর। তার মানে 6 জন কর্মচারীর প্রত্যেকের বয়স 37 করে। যদি একটি নতুন কর্মচারী তাদের সঙ্গে যোগ দেয় তাহলে বয়সের গড় 2 বছর হ্রাস পায়। তাহলে আচ্ছা, এইটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। এই 7 নম্বরের অঙ্কটা ঠিক 6-এর মতো তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরা করো। কেননা আমি কিছু অঙ্ক করিয়ে দেবো, 2-1টা করে হোমওয়ার্ক দেবো, সেটা যদি তোমরা পারো আমার টেকনিকে, তাহলে মনে করবে যে হ্যাঁ। আর যদি সত্যি আমার টেকনিকটা বুঝতে পারো তাহলে তোমরা প্রত্যেকে, যারা যারা দেখবে প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে স্যার আমি বুঝতে পেরেছি, বা কিছু একটা লিখে জানাবে যে হ্যাঁ আমার অঙ্ক করার টেকনিকটা তোমরা আত্মস্থ করতে পারছো কি না। যদি পারো তাহলে এর থেকে বেস্ট পদ্ধতি আর কিছু নেই। ওকে, তো এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো 7 নম্বরের অঙ্কটা। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে অঙ্কে 5 জন ছাত্রের গড় নম্বর হলো 50। পরে দেখা যায় যে একজন ছাত্রের প্রকৃত নম্বর 48, ভুল করে সেটা 84 করা হয়েছে। তাহলে ছাত্রদের সঠিক গড় নম্বর কত? দেখো, এটা নর্মাল ছেলেরা বা যারা নতুন কম্পিটিটিভ এক্সামে আসছো, যারা গড়ের অঙ্ক নর্মাল ওয়েতে করছো, তারা কি করবে? তারা নর্মালি করবে কি 5 × 50, তাই কি না? 5 × 50, তারপর যেটা প্রকৃত নম্বর কত 48, আর ভুল যেটা সেটা বিয়োগ করবে, বিয়োগ করে তোমরা তারপরে গড় করবে। এটাই তো করবে না, 5 দিয়ে ভাগ, এটাই করবে। কিন্তু এটা করতে গিয়ে তোমরা একবার চিন্তা করো তো, এই 5 × 25, এই 50 5 গুণ, তার সঙ্গে 48 যোগ মাইনাস 5 দিয়ে ভাগ, এত কিছু করতেও তো তোমার প্রায় কম করে 30 সেকেন্ড লাগবে না? যদি খুব ফাস্ট ক্যালকুলেশনও করো 30 সেকেন্ডের কমে কিন্তু সম্ভব না। কিন্তু আমি যেটা বলছি সেটা 5 সেকেন্ডে হয়ে যাবে, ভাবো একবার। বলছে 5 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 50, মানে 5 জন ছাত্র প্রত্যেকে 50 করে পেয়েছে। পরে দেখা যায় যে কি হয়েছে, একজন ছাত্র মানে প্রকৃত নম্বর, একজন ছাত্রের প্রকৃত নম্বর ছিল 48, তাকে দেওয়া দরকার ছিল 48, কিন্তু ভুল করে কত দিয়েছি 84 দিয়ে দিয়েছি ভুল করে। তাহলে কত বেশি দিয়েছি? তাহলে 48, এদিকে 2, তার মানে 50 থেকে 84 মানে 34, আর এদিকে 2 36, তার মানে 36 নম্বর তাকে ভুল দেওয়া হয়েছে, মানে বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে 36 নম্বর আমাকে তাকে কমাতে হবে, তাই কি না? আমি তো বাড়িয়ে দিয়েছি না ভুল করে, তাহলে আমাকে কমাতে হবে গড় থেকে। তাহলে 36 তো টোটাল, তাহলে এটা গড়ে কত করে কমাতে হবে? গড়ে আমার টোটাল ছাত্র হচ্ছে কতজন? 5 জন। তাহলে 5 যদি ভাগ দাও তাহলে 5 × 7 = 35, 1 5 × 2 = 10, অর্থাৎ 7.2 করে আমাকে গড়ে কমাতে হবে। তাহলে গড় ছিল কত? গড় ছিল 50 থেকে 7 বাদ দিলে কত থাকে? 43, আরও 2, তার মানে 43, মানে 42.8। তো রাইট অ্যান্সার অপশান সি ইজ এ রাইট অ্যান্সার, 42.8। দেখো, খুব সহজ সুন্দরভাবে এই অঙ্ক কিন্তু করা যায়। পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন কী আছে, 100টি সংখ্যার গড় 44। এই 100টি সংখ্যার সাথে নতুন 4টি সংখ্যা যোগ করলে নতুন গড় হয় কত? 50।
তাহলে নতুন 4টি সংখ্যার গড় কত হবে? দেখো আমাকে বলেছে 100টি সংখ্যার গড় 44, তার মানে 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকের যে গড়টা সেটা 44 44 44 করে তুমি ধরো। ক্লিয়ার? আচ্ছা, এই 100টি সংখ্যার সঙ্গে যখন আমি নতুন 4টি সংখ্যা যোগ করে দিচ্ছি তখন তাদের গড় হয়ে যাচ্ছে 50। তার মানে আমি কি বলতে পারি? তার মানে বলতে পারি যে নতুন 4টে সংখ্যা নিয়ে এসছি তারা তো নিজেরা 50 করে এসছেই, অর্থাৎ 4টে সংখ্যা, জাস্ট 1 মিনিট, 4টে সংখ্যা, এই যে 4টে সংখ্যা তারা তো 200 টোটাল নিয়ে এসছেই, তার সাথে বাকি যে 100টা সংখ্যা ছিল তাদেরও কিন্তু 6 করে বাড়িয়েছে। আরে 44 থেকে 50-এ নিয়ে এসছে, তার মানে 6 করে বাকি যে 100টা সংখ্যা তাদেরও তো 6 করে বাড়িয়েছে। তার মানে টোটাল যে 4টে সংখ্যা যে এসছে তাদের সমষ্টি কত? 200 প্লাস 600। বুঝতে পারলে কি না? এই যে 4টে সংখ্যা এসছে নতুন তাদের টোটাল সমষ্টি হচ্ছে 800। তাহলে এটা কি রাইট অ্যান্সার? 800 তো অপশানে আছে, তো সাবধান। পরীক্ষাও কিন্তু ঠিক এই অসাবধানী হয়ে থাকলেই কিন্তু এই অ্যান্সারটা তোমরা ক্লিক করে দেবে। আরে এটা তো সমষ্টি, আমাকে চেয়েছে হচ্ছে গড়, যে নতুন যে 4টে সংখ্যা এসছে তার গড় কত, তো 4 দিয়ে এটাকে ডিভাইড করা হবে, অর্থাৎ রাইট অ্যান্সার কত হবে? রাইট অ্যান্সার অপশান বি, এটা হবে 200। তো 200 ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ 200। আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। বলছে একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63-র বদলে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নম্বর হাফ করে বৃদ্ধি পায়। হাফ মানে হচ্ছে এই 1/2, হাফ মানে এখানে কি বলছে 1/2 করে বাড়ে সমস্ত ছাত্রের। তাহলে বলছে ক্লাসে কতজন ছাত্র ছিল। দেখো এই যে ছাত্র ছিল মানে জনসংখ্যা চাইলেই তোমার মাথায় স্ট্রাইক করতে হবে যে আমি বলেছিলাম যে সমষ্টি, এই সূত্রটা প্রথমেই লিখেছি, সমষ্টি একটা সূত্রই সমস্ত গড়ের অঙ্ক কাফি, আর কিচ্ছু লাগে না। সমষ্টি ইকুয়াল টু কি জনসংখ্যা মানে টোটাল সংখ্যা ইন্টু গড়। এটা বলেছিলাম কি না বলো? এটা বলেছিলাম প্রথমেই। তো এই সূত্রটা জানলেই এই অঙ্কটা হয়ে যাবে। দেখো আমাকে 63 ছিল, 63-র বদলে ভুল করে কত করেছে? 63-র বদলে ভুল করে 83 করেছে। তাহলে 63 আর 7 আর ওইদিকে হচ্ছে 13, তাহলে 13 আর 7 কত হয়? 20। তার মানে 20 নম্বর যেটা, তাহলে 20টা কি? 20টা হচ্ছে সমষ্টি। তাহলে 20 নম্বর কি করেছে? এক্সট্রা দিয়েছে। 20 নম্বর এক্সট্রা দেওয়ায় গড় নম্বর কি হয়েছে? হাফ বৃদ্ধি পেয়েছে। তাহলে সমান সমান জন ইন্টু হাফ, হাফ মানে কত? 0.5, তাহলে 0.5 বেড়েছে। তাহলে টোটাল জনসংখ্যা কত, মানে কতজনের মধ্যে সেটা ডিভাইড হয়েছে। আমি 0.5 দিয়ে যদি 20কে ভাগ করে দিই তাহলেই হয়ে যাবে। এখানে পয়েন্ট টোটালে এখানে একটা 0 চলে আসবে, 5 দিয়ে তোমার 4 5 20 অর্থাৎ 40। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার 40। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে করলাম। পরবর্তী কোশ্চেন দেখো। একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রান রেট ছিল 3.2। 282 রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে বাকি 40 ওভারে রান রেট কত হতে হবে? দেখো তোমরা খেলা সবাই দেখো, ক্রিকেটের খেলা তো বর্তমানে তো IPL চলছে, তো সেখানে দেখবে যে লেখা ওঠে এরকম যে প্রথমে এত রান রেট করে চলছে, তাহলে এই লক্ষ্যমাত্রায় যদি একে জিততে হয় তাহলে রান রেট গড়ে এত বাড়াতে হবে। মুখোমুখি তারা করছে কী করে? মুখোমুখি, এটা মুখে হয়। দেখো কিছুই না, 10 ওভারে রান রেট যদি 3.2 হয় তাহলে 10 ওভারে কত রান করেছে? তাহলে 10 ওভারে রান করেছে সে হচ্ছে 10 × 3.2, এই রানটা করেছে, দ্যাট ইজ তোমার হচ্ছে 32 রান করেছে। তাহলে 10 ওভারে 32 রান হয়ে গেছে। টার্গেট কত? টার্গেট 282 থেকে আমি 32 বাদ দেবো, তার মানে কত? 0। আর এদিকে হচ্ছে 250, তার মানে টার্গেট হচ্ছে 4 আর 3 তোমার 5 আর 3 8, হ্যাঁ 250 রানের টার্গেট। তাহলে 250 রান কত ওভারে করতে হবে? 40 ওভারে। তাহলে 4 4 কাটা, 4 দিয়ে 25 কাটলে কত হয়? 4 6 24 আর 4 6 24, 10 তোমার 4 দুগুণি 8, 2 4 5 20, তার মানে 6.25। তো রাইট অ্যান্সার 6.25 কোথায়? এই যে অপশান এ, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার 6.25। দেখো 6.75ও আছে, তো সাবধানে কিন্তু অপশানটা ক্লিক করবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 12। 6টি সংখ্যার গড় 30, যদি প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত? এটা নর্মাল কি করে, নর্মাল ম্যাক্সিমাম যারা করে 6টে সংখ্যার গড় মানে 6 × 30, প্রথম 4টে সংখ্যার গড় মানে 4 × 25 দিয়ে শেষ 3টি সংখ্যার গড় মানে 3 × 35, এই গুণ করতে করতে দিয়ে বিয়োগ করবে, গুণ করবে, এই করতে করতে তোমাদের দেখবে
ফিনিশ, মানে কী হবে 1 মিনিট থেকে 1.5 মিনিট এই গুণ যোগ করতে করতেই সময় চলে যাবে। এটা করতে 5 সেকেন্ড লাগে, 5 থেকে 7 সেকেন্ড। দেখো হিসাব দেখো, 6টি সংখ্যার গড় বলেছে 30, তাহলে প্রথম 4টি সংখ্যার গড় 25 বলেছে, তাহলে এইখানে 25 বলেছে, তাহলে ছিল 30 হয়েছে 25, তাহলে এক একটা সংখ্যার জন্য কত করে গড়ে কমেছে? 5 করে। তাহলে আমি বলতে পারি যে ফার্স্ট ক্ষেত্রে আমার কটা সংখ্যা? 5টা সংখ্যা, তাই আমি 5 বার, যেহেতু 5 করে কমেছে তাই 5 বার -5 লিখবো। 4টে সংখ্যা মানে 4 বার, 2 বার, 3 বার, 4 বার। দেখো খুব ইজি, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে, লিখলাম। শেষ 3টে সংখ্যা, এটা হচ্ছে প্রথম 4টি সংখ্যা, প্রথম 4-এর ক্ষেত্রে। আচ্ছা, শেষ 3টে সংখ্যার ক্ষেত্রে কি বলেছে? তোমার 30 ছিল, গড় 30 ছিল, সেখানে 35 হয়েছে, তাহলে 3টে সংখ্যার জন্য কি 3 বার লিখবো, 5 বেড়েছে। 30 থেকে 35 হয়েছে মানে 5 বেড়েছে, তা 3 বার লিখবো, +5 +5 +5। ক্যান্সেল করো, জাস্ট ক্যান্সেল। পড়ে আছে কি -5, তাহলে চতুর্থ সংখ্যাটি কত হবে? আরে 30 থেকে -5 দেবো, কেননা আমার তো সংখ্যাটা তো 30 ছিল, মানে একটা সংখ্যা আমি তো ধরেছি, 6টা সংখ্যার গড় যদি 30 হয়, প্রত্যেকে 30 30 30 করে, এবং ক্যান্সেল আউট করে আমার কী বেরিয়েছে? -5। তার মানে যেটা তোমার চতুর্থ যে সংখ্যাটা ছিল, সেই সংখ্যাটা ছিল তোমার 30 - 5 মানে 25। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো যে আমি কীভাবে করাচ্ছি। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13। দেখো এটা হেভি অঙ্ক একটা, কিন্তু কত সহজে করবো দেখো। বলছে 11 জনের ক্রিকেট টিমে, 11 জনের একটা ক্রিকেট টিম, সেখানে ক্যাপ্টেনের বয়স হচ্ছে 26 বছর এবং ক্রিকেট কিপারের বয়স 3 বছর বেশি। আচ্ছা, ক্রিকেট কিপারের বয়স 3 বছর বেশি, তাহলে ক্যাপ্টেন আর ক্রিকেট কিপার এই দুইজন মিলে, আচ্ছা এই অঙ্কটাকে আমি আগে নর্মাল ওয়েতে করাই, যেটা বেসিক প্রসেস, ঠিক আছে? কেননা বেসিকটা আগে এটা শিখে নাও। আমি ধরে নিলাম 11 জনের যে টিম, 11 জনের টিমের তাদের গড় বয়স ধরে নিলাম, জাস্ট 1 মিনিট, 11 জনের টিমের গড় বয়স আমি ধরে নিলাম x বছর। আচ্ছা, এবার কি বলেছে? 26 এবং 3 বছর বেশি। যদি এই 2 খেলোয়াড়কে বাদ দেওয়া যায়, তাহলে 2 খেলোয়াড় চলে গেলে আর বাকি থাকে 9 জন, তাহলে 9 জনের গড় বয়স কী হবে? বলছে পুরো টিমের গড় বয়স 1 করে কমে যায়, তাহলে 9 জনের গড় বয়স x - 1 হবে। খুব সিম্পল, ক্লিয়ার? তাহলে এবার কি বলেছে? আচ্ছা, এবার বলেছে যে দুজনের গড় বয়স তাদের কত বলেছে? যে দুজনের বয়স, একজনের 26, একজনের 3 বছর বেশি, অর্থাৎ 29। তাহলে 29 আর 26 কত হবে? 55। আর 29 আর 26 55। এবার দেখো ভালো করে বোঝো, আমাকে বলেছে 11 জনের যে টোটাল যে গড় বয়স, 11 জনের গড় বয়স আমি তো x ধরেছি, তাহলে 11 জনের বয়সের সমষ্টি কত হবে? 11x। 11x থেকে যদি আমি দুজনের যে বয়স, এই 26 আর 29 মানে 3 বছর বেশি, তার মানে 29 বয়স যদি বাদ দিই, দ্যাট ইজ 55 যদি বাদ দিই, তাহলে আমরা এটা সমষ্টি পেলাম। দ্যাট মিন্স কয়জনের সমষ্টি? এটা হচ্ছে 9 জনের বয়সের সমষ্টি, তার গড় মানে হচ্ছে 9 দিয়ে ভাগ, তবে 9 জনের বয়সের গড়। আচ্ছা, 9 জনের বয়সের গড় কি বলেছে? 1 করে কমবে, তার মানে এই 9 জনের বয়সের গড় মানেই তো x - 1। আশা করি বুঝতে পেরেছো। তো এটা এইভাবে করলে কিন্তু তোমরা সহজে বুঝতে পারবে, কিন্তু আমি ওটাও আমার টেকনিক, যেটা অ্যাডভান্স টেকনিক, সেটাও তোমাদের বলবো না তা না, বলবো, কিন্তু সেটা যদি ধরতে না পারো, আমি এর জন্য এইটাও বলে দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করো, 11x - 55 সমান সমান 9x - 9। তো এটা ক্যালকুলেশন করলে কত হবে? 11x - 9x, এই 9xটা এইদিকে আনতে হবে, তো 11x - 9x সমান সমান তোমার হচ্ছে 55 ওইদিকে গেল, 55 ডান দিকে গেল, তো মাইনাসটা প্লাস হয়ে যাবে -9। তো 11x 9x 9 10 11, 9 10 11 অর্থাৎ 2x ইকুয়াল টু তোমার এদিকে 5 বাদ, মানে 50 থেকে 4 বাদ, তার মানে কত? 46। তার মানে x ইকুয়াল টু কত হবে? তার মানে x ইকুয়াল টু হবে 23। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যেটা কিভাবে করলাম, সেটা তোমরা বুঝতে পেরেছো যেটা 23 হবে কি ওই টিমের, বলেছে আগের টিমে, অর্থাৎ আগের টিমে মানে কি x এর মান কী বেরোলো? x মানে কি ধরেছি? x মানে 11 জনের, অর্থাৎ 11 জনের টিমের তোমার গড় বয়স কত হবে? গড় বয়স হবে 23। এবার দেখো অ্যাডভান্স, দেখো অ্যাডভান্সটা বুঝতে গেলে একটু ব্রেনটাকেও একটু অ্যাডভান্সে রাখতে হবে, কিন্তু অ্যাডভান্স মানে অ্যাডভান্সই। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে 5 সেকেন্ডে করতে পারবে অঙ্কটাকে। আমার 11 জনের ক্রিকেট টিমে ক্যাপ্টেনের বয়স 26 বছর এবং ক্রিকেট কিপারের বয়স 3 বছর বেশি, তার মানে টোটাল 55 বছর। ওটা হচ্ছে তোমার দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর। ওকে, দুজনের বয়সের সমষ্টি 55 বছর।
এবার বলছে এই 11 জন থেকে যদি আমরা এই দুজনকে বাদ দিই, 11 জন থেকে যদি আমরা এই দুজনকে বাদ দিই, তাহলে বয়সের গড় 1 করে কমে যায়। ক্লিয়ার? আচ্ছা, দুজন বেরিয়ে যাওয়ার পর থাকে কজন? 9 জন। তাহলে 1 করে যদি কমে যায় গড়, তাহলে 9 জনের থেকে 9 কমবে, দ্যাট মিনস টোটাল 9 কমবে। তাহলে আমি বলতে পারি 55 - 9, এই যে তোমার কত বেরোবে? 5 বাদ দিলাম, আর হচ্ছে তোমার 50 থেকে 4 বাদ দেবো, তাই তো? 5 বাদ দেবো, আর হচ্ছে 5 আর 4 9, 4 বাদ দেবো, তার মানে কত থাকবে? 46। এই যে 43, এই যে 46 নাম্বার, যেটা 46, এটা কি? এটা হচ্ছে এই যে 9 জনার, মানে 9 জন বলছি কেন, এই যে 2 জনার 9 যদি বাদ দিই, ওরা বেরিয়ে যাওয়ার পর ওরা তো 1 করে কমিয়ে গেছে। তাহলে ওই যে 2 জনার, ওই 2 জনার গড় কত? ওই 2 জনার গড়ই তো 46, গড় না সরি সমষ্টি, ভালো করে বোঝো। ওই দুজন যখন বেরিয়ে যাচ্ছে তখন ওরা এতটাই বেশি নিয়ে বেরোচ্ছে যে 9 জনারও 1 করে কমিয়ে গেছে। তার মানে আমি বলতে পারি যে এই যে 46 যে নাম্বারটা, সেটা কাদের? সেটা হচ্ছে ওই 2 জনার, ক্রিকেট কিপার আর হচ্ছে ক্যাপ্টেন, এদের সমষ্টি। আরে ওদের সমষ্টি যদি আমরা 2 দিয়ে ভাগ করি তবেই তো 2 জনার গড় পাবো, তবে সেটা কত পাবো? সেটা পাবো 23। আরে এই যে 23 নাম্বারটা, সেটা তো আমি বলতে পারি ওদের গড় যদি 23 হয়, তাহলে 11 জনার গড়েও তো 23 ছিল। এদের গড় যদি 23 করে হয়, তার মানে 11 জনের টিমের যে ছিল তাদেরও গড় 23। ক্লিয়ার? কেননা গড় সবসময় গড়ই হয়। আমি বলেছি গড় হলে কি হয়? প্রত্যেকের একই সেম নাম্বার হবে। তার মানে এইভাবেও কিন্তু তুমি অঙ্কটাকে করতে পারো। যদি তুমি না বোঝো, এর জন্য দুটো মেথডই আমি বলে দিলাম। যদি অ্যাডভান্স ধরতে পারছো মানে খুবই ভালো। আর যদি তুমি এটার অ্যাডভান্স অসুবিধা হয় বুঝতে, তাহলে তুমি আগেরটার মতো করতে পারো, এটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব একটা বড় ক্যালকুলেশন কিছু নেই এর মধ্যে। পরবর্তী কোশ্চেন দেখো। তো এই যে 14 নম্বর অঙ্কটা, এটাও হেভি অঙ্ক কিন্তু। দেখো আস্তে আস্তে আমরা মডারেটের দিকে এগোচ্ছি, পার্ট 2-এ আমি হার্ড লেভেলের অঙ্ক নিয়ে আসবো কিছু। ওকে, দেখো তো এই 40টা মানে 20 থেকে 40টা অঙ্ক করলেই না তোমরা এভারেজের সমস্ত অঙ্ক তোমরা পারবে। দেখো বলছে 30 জন ছাত্রের বয়সের গড় 15 বছর, তার মানে 30 জন ছাত্রের প্রত্যেকে 15 15 15 করে আছে। 20 বছর বয়সের একটি, মানে 20 বছরের একটি ছাত্র বেরিয়ে যায় এবং তার পরিবর্তে 5 বছরের পার্থক্যে, আচ্ছা 5 বছরের পার্থক্যে দুটি ছাত্র ঢোকে যাদের বয়সের পার্থক্য 5 বছর যুক্ত হলেও বয়সের গড়ের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ ওদের যা 15 বছর ছিল এর আগে কি 15 বছর ছিল, ওকে 15 বছর যা বয়সের গড় ছিল এখনও বলছে কোনো পরিবর্তন ঘটে না, মানে এই চেঞ্জিং হওয়ার পরেও বয়সের গড়ের কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে যেখানে বয়সের গড়ের কোনো পরিবর্তন ঘটেনি সেখানে তো অঙ্ক ইজি, যা হচ্ছে তাই তোমাকে করতে হবে। দেখো আমাকে বলেছে, ভালো করে বোঝো, অঙ্কটা একদম নিমিষের মধ্যে হয়ে যাবে। দুটি ছাত্র যুক্ত হয় বলেছে, দুটি ছাত্র যুক্ত হয়, বয়সের গড়ের কোনো পরিবর্তন ঘটেনি, তাহলে আমি বলতে পারি যে দুটো ছাত্র সেই 15 15 করেই নিয়েই এসছে। অর্থাৎ দুটি ছাত্রের নিয়ে এসছে 30 ইউনিট, মানে 30 টোটাল 30 ইউনিট বয়স নিয়ে এসছে, মানে 30 বছর নিয়ে এসছে ওরা দুটো ছাত্র। আচ্ছা, আগে 15 বছর ছিল, 20 বছরের একটা ছেলে বেরিয়ে গেছে, তাহলে ও তো 5 বছর নিয়ে বেরিয়েছে না। তার মানে কেননা আমি কিন্তু এখানে কোনো ক্যান্সেল করতে পারবো না, কেননা বয়সের গড় তো সেমই আছে না, তাহলে যা যা এক্সট্রা হচ্ছে সেটাকে যোগ করে দিতে হবে। তাহলে আগে দুটো ছেলে এসেছে, তার বয়স হচ্ছে 15 15 15 15 করে দুটো ছেলে, কেন বয়সের গড়ের কোনো পরিবর্তন হয়নি, তাহলে 15 15 করে দুটো ছেলে এসছে, তার মানে তোমার হচ্ছে কি বললাম তো 30 নিয়ে এসছে। ক্লিয়ার? আর এই দিকে হচ্ছে যেহেতু 15 থেকে 20 বছরের ছেলে একটা বেরিয়ে যাচ্ছে, তাহলে কত বেশি নিয়েছে? 5, তো যোগ 5, দ্যাট মিন্স 35। দ্যাট মিন্স ওদের যে দুটো ছাত্র এসছে তাদের বয়সের সমষ্টি 35, কেননা তোমাকে তো 15 তো অ্যাডজাস্ট করতে হবে না। ক্লিয়ার? তাহলে ওই যে 5 বছর এক্সট্রা নিয়ে গেছে সেটাও তো 15 তোমাকে বানাতে হবে, বুঝতে পারলে কথাটা? আমাকে তো বানাতে হবে 15। তাহলে 20 বছরের ছেলে বেরিয়ে গেছে, তাহলে 5 বছর কে নিয়ে এসছে এক্সট্রা? 5 বছর নিয়ে এসছে ওই যে দুটো ছেলে যুক্ত হচ্ছে, সে আরও 5, সে তো 15 15 নিয়ে এসছেই, এবং 20 বছরের ওইখানে যে 5 গ্যাপ পড়েছে সেই 5টাকেও নিয়ে এসছে। দ্যাট ইজ এই যে 35, এই 35টা হচ্ছে এই দুটো ছাত্রের, এই দুটো যে ছাত্র সেই দুটো ছাত্রের বয়সের সমষ্টি। এবার বলেছে তাদের মধ্যে ডিফারেন্স বলেছে কত? 5 ইউনিট। তাহলে 5 যদি ডিফারেন্স হয় তাদের মধ্যে, তাহলে একটার বয়স কত হবে? একটার বয়স হবে 25, আর একটার বয়স হবে কত? 15।
এই সরি 25 আর 15 কেন, সরি 20, একজনের বয়স হবে 20, একজনের বয়স হবে 15, তবেই তো এদের 5 ডিফারেন্স না। 20 প্লাস 5, এই মানে এদের মধ্যে ডিফারেন্স কত, 20 - 15 মানে 5 ডিফারেন্স। আমাকে এটাই বলেছে 5 বছরের পার্থক্যে দুটো ছাত্র। তাহলে বলেছে যে দুজন আগত ছাত্র মধ্যে ছোট ছাত্রটির বয়স কত, তাহলে ছোট ছাত্রের বয়স কত, ছোট ছাত্রের বয়স হচ্ছে 15 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে করলাম, এবং খুব সহজে এইভাবেই কিন্তু এই অঙ্কগুলোকে করবে, তাহলে কিন্তু সময়টা তোমাদের কাছে অনেকটা বেশি, মানে কম সময়ে তুমি বেশি অঙ্ক করতে পারবে এবং তাড়াতাড়ি করতে পারবে, সব কিছু অ্যাটেন্ড করতে পারবে। ওকে, আর যদি বড় ছাত্র বলতো তাহলে তোমরা 20 করতে। আশা করি দেখো এখানে অপশান কিন্তু 35ও আছে, তো খুব সাবধানে এইভাবেই কিন্তু অপশান দেবে। পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী 15 নাম্বার। একটি ব্যাটসম্যানের 40টা ইনিংসে রানের গড় 50, সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম রানের মধ্যে পার্থক্য 172। যদি এই দুটো ইনিংস বাদ দেওয়া হয় তাহলে রানের, এটা রামের হবে না, এটা রানের হবে। ওকে, কি বলেছে, রানের, তো রানের গড় হয় 48। তার মানে দেখো ওই দুটো ইনিংস মিলে এতটাই বেশি ছিল যে যখন ওই দুটো ইনিংস বাদ পড়ে যাচ্ছে তখন রানের গড় কিন্তু মানে 40টা ইনিংসের গড় 2 করে কমে যাচ্ছে। তাহলে ওই দুটো ইনিংসে তারা ভালো রান করেছিল। তাহলে আমি যদি ধরেই নিই যে 40টা ইনিংসে তাদের রানের গড় যদি 50 হয়, অর্থাৎ প্রত্যেকটা ইনিংসে 50-50 করে যদি ধরেই নিই, তাহলে যে দুটো বাদ গেছে, আরে সেই দুটোরও তো রানের গড় সেই 50-50 ছিল। তাহলে দুটো ইনিংসের জন্য যে দুটো বাদ গেছে, মানে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম, এই দুটো ইনিংসে রান ছিল 100 তো বটেই দুটো ইনিংসের জন্য, 50 + 50, ক্লিয়ার? তো 50 + 50, তো 100 তো রান তারা নিয়ে যাচ্ছে, বেরোচ্ছে, এটা তো স্বাভাবিক। কিন্তু যদি এই 100 রান নিয়েই বেরোতো তাহলে রানের গড়ের কোনো হেরফের হতো কি? হতো না। কিন্তু রানের গড় দেখা যাচ্ছে 2 করে কমে গেছে। তাহলে তারা নিশ্চয়ই এই 50-50 রান নিয়ে বেরোয়নি, তারা আরও এক্সট্রা রান নিয়ে বেরিয়েছে। সেই এক্সট্রা রান কত নিয়ে বেরোচ্ছে? পড়ে থাকছে কটা ইনিংস? পড়ে থাকছে 38টা ইনিংস। তো 38টা ইনিংস ইনটু কত করে গড় কমেছে? 2 করে গড় কমেছে, কেননা 50 থেকে 48 হয়েছে, ইনটু 2। তার মানে অ্যাকচুয়ালি যে মানে সবচেয়ে বেশি এবং সবচেয়ে যে কম রান, সেই রান অ্যাকচুয়ালি সমষ্টি কত? অ্যাকচুয়াল সমষ্টি হচ্ছে 100 প্লাস তোমার হচ্ছে 8 দুগুণে 16, 1 3 দুগুণে 6 আর 1 7, 76, অর্থাৎ 176 রান কিন্তু তারা দুটো ইনিংস মিলে, মানে সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি, এই দুটো ইনিংসে কিন্তু তারা টোটাল 176 রান করেছে। বুঝতে পেরেছো? তাহলে বলছে ব্যাটসম্যানটি সবচেয়ে বেশি কত রান করেছে। দেখো তাদের মধ্যে পার্থক্য বলেছে যে সবচেয়ে বড় এবং সবচেয়ে কম, এই দুটো ইনিংসের মধ্যে পার্থক্য 172। তাহলে 172 যদি পার্থক্য হয় তাহলে আমি বলতে পারি সবচেয়ে বেশি রান করেছে 174, আর সবচেয়ে কম রান করেছে কত? সবচেয়ে কম রান করেছে 2 রান। মানে সবচেয়ে কম হচ্ছে 2 আর সবচেয়ে বেশি রান 174, তবেই তো তাদের মধ্যে ডিফারেন্স। এই দাঁড়াও, কোনো গন্ডগোল হচ্ছে। 176, আচ্ছা এখানে রানের পার্থক্য 172, হ্যাঁ 172 বলেছে তো, ঠিকই আছে, তবেই তো 172 হবে না, কেন 174 থেকে 2 বাদ দিলে 172ই থাকবে। তো সব থেকে এখানে কী বলে, সবচেয়ে বেশি রান কত করেছে? সবচেয়ে বেশি রান করেছে 172। দেখো এই অঙ্কগুলো তুমি যদি সিরিয়াসলি মন থেকে বলো, যদি এই অঙ্কগুলো তুমি নর্মাল ওয়েতে করো, যেটা ট্র্যাডিশনাল মেথড যাকে বলা হয়, তাহলে এই অঙ্কটা এত কম টাইমে তোমরা করতে পারতে না। তো নিশ্চয়ই আমি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এইভাবে, দেখো নলেজ থেকেই কিন্তু ট্রিক্স হয়, ট্রিক্স বলে কিছু নেই, অঙ্কের কোনো ট্রিক্স বলে কিছু নেই, তোমার জ্ঞানই তোমার কাছে ট্রিক্স। তো তোমার যদি নলেজ ঠিক থাকে, হ্যাঁ, তবেই তুমি কিন্তু সেই অঙ্কটাকে খুব সহজে এবং শর্ট টাইমে করতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখো বলেছে এক ব্যক্তির 5 মাসের গড় ব্যয় 1200 টাকা এবং 7 মাসের গড় ব্যয় 1300 টাকা। যদি সে বছরে 2900 টাকা সঞ্চয় করে তবে তার মাসিক গড় আয় কত? দেখো এটা নর্মাল অঙ্ক, তো নর্মালভাবেই করে ফেলো, এটা নিয়ে বেশি টেকনিক সাজানোর কোনো প্রয়োজন নেই। দেখো 5 মাসের গড় ব্যয় বলেছে, দেখো আমরা এটা জানতে গেলে একটা জিনিস জানতে হবে যে তোমরা জানো ব্যয়, তাই না, ব্যয় যোগ সঞ্চয়, ব্যয় যোগ সঞ্চয় সমানই আয় কি না বলো? তোমার টোটাল আয় কত, তুমি টোটাল ব্যয় কতটা করেছো আর টোটাল সঞ্চয় কতটা করছো, এদের যোগফলই তো আয়। ক্লিয়ার? তো দেখো তাহলে আমি বলতেই পারি টোটাল যদি 5 মাসে গড় ব্যয় 1200 টাকা হয় তাহলে মোট ব্যয় কত? 5 × 1200, আমি বলতেই পারি 5 × 1200
প্লাস 7 মাসের গড় ব্যয় যদি 1300 টাকা হয়, তাহলে মোট ব্যয় কত? 7 ইন্টু 1300। ওকে, ক্লিয়ার। এবং মোট সঞ্চয় কত? এটা কী বেরোলো? মোট ব্যয় বেরোলো। তাহলে মোট ব্যয় প্লাস মোট সঞ্চয় অর্থাৎ 2900 সঞ্চয়। এবার বলেছে তাহলে গড় কত? তাহলে টোটাল মাস, তাহলে 7 কত? 12। তাহলে 12 দিয়ে ভাগ করলে এটা কী বেরোবে? এটা টোটাল তোমার গড় বেরোবে, যে গড়ে তার আয় কত। এটাই তো আয় বেরোলো না? এটা তো অ্যাকচুয়ালি যদি যোগ করি তবেই তো আয় বেরোয়। তাহলে এটা ক্যালকুলেশন খুব বড়। 5 বারং 60 মানে 6000 প্লাস তোমার 7 তারং তোমার হচ্ছে 91, তো 9100 প্লাস 2900, তো 2900 বাই 12। তো এটা খুব সহজেই হয়ে যাবে। তো দেখো এইখানে হচ্ছে তোমার 2900, তো দাঁড়াও 1 মিনিট, এটা 2900, তার মানে 9, তোমার এদিকে 0 0 0 দুটো করে 0 পড়লো, দুটো করে 0 দিয়ে দিলাম, এদিকে 9 আর 10, 9 আর 10 0, হাইতাক্লমার 1, তো 2 আর 3, 9 আর 3 12, 12 আর 6 কত? 12 আর 6 18, তার মানে 1,80,000। একে 12 দিয়ে গুণ করলে 12, 15 12 180, তাহলে 15 12 180, 15 দ্যাট ইজ 2 0 অর্থাৎ 1,500। তো রাইট অ্যান্সার কী হবে? তার মাসিক আয় কত? মাসিক আয় 1,500 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তো অঙ্কটা মুখোমুখি এরমভাবেই হয়ে যায়, তো এরমভাবে করিয়ে দিলাম। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে সোম মঙ্গল বুধবারের গড় তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার মঙ্গল বুধ বৃহস্পতিবার এর গড় তাপমাত্রা কত ছিল? 41 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বৃহস্পতিবারের বলছে বৃহস্পতিবারের যদি তাপমাত্রা, গড় না, বৃহস্পতিবারের তাপমাত্রা যদি 45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে সোমবারের তাপমাত্রা কত ছিল? এটা খুব সহজ, নর্মাল ওয়েতেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি যদি বলি যে মঙ্গল বুধ বৃহস্পতি, কেন আমি এটা ধরলাম? এবার প্রশ্ন হচ্ছে স্যার উপরেরটা কেন আগে ধরলেন না, আমি নিচেরটাই কেন আগে ধরলাম? তার কারণ আমার বৃহস্পতিবারের একটা ডেটা দেওয়া আছে, তো এই কারণে আমি বৃহস্পতিবারটি নিয়ে করলাম। তাহলে আমি বলতে পারি মঙ্গল বুধ বৃহস্পতি এর যে তোমার মোট তাপমাত্রা, আমি বলতে পারি তোমার 41 ইন্টু 3, তার মানে 3 1 3, 3 4 12, 123। ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে যদি বৃহস্পতিবারটা বাদ দিই, বৃহস্পতিবারে ছিল 45, তো বৃহস্পতিবার বাদ দিলাম, 45 বাদ দিলাম, তো 45 বাদ দিলে কত থাকে? তোমার 8 আর 5 13, 8, হাই থাকলো আমার 1, 4 আর 5, তো 7 আর 5 12, তো 78, 1 আর 0। তো এই যে 78 সেটা কোন দিনের? এই 78 সমষ্টিটা কত? সেটা হচ্ছে সোম আর মঙ্গল, তার মানে মানডে প্লাস টুইসডে। তাহলে আমাকে বলেছে মানডে আর টুইসডে, নাকি টুইসডে আর ওয়েডনেসডে, তাই না? টুইসডে মানে মঙ্গলবার আর হচ্ছে বুধবার, মঙ্গল আর বুধবারের এই মানটা হচ্ছে মঙ্গল বুধবারের। আমাকে বলেছে সোমবার কত? আরে সোমবারের 3 দিনের কত? তাহলে 40 ইন্টু 3, কেন সোম মঙ্গল বুধ, তাহলে হচ্ছে 120। তাহলে 120 থেকে যদি আমরা এই তোমার বুধ আর মঙ্গল বাদ দিই, অর্থাৎ 78 বাদ দিই, তাহলে পড়ে থাকে কত? 2, হাই থাকলো আমার 1, 7 আর 8, 8 আর 4 12, অর্থাৎ 42 ডিগ্রি। তো রাইট অ্যান্সার অপশান সি। এটা এমনি হয়ে যায়, তাই এটার কোনো ট্রিকি প্রয়োজন নেই, যেটা দরকার নেই সেটার পিছনে সময় দিয়ে বেকার, ব্রেন অত বেশি খাটাতে যাবে না। সব জায়গায় ব্রেন খাটাতে গেলে কিন্তু মুশকিল। যে অঙ্ক সহজভাবে হয়ে যায় তাকে সহজভাবে করে ফেলবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটি 8 জন সদস্যের কমিটিতে গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 35 বছর এবং 45 বছর বয়সী, মানে এটা বয়সী দুজন ভদ্রলোকের জায়গায় কি বলছে? দুজন ভদ্র মহিলাকে আনা হয়। তাহলে নতুন দুজন ভদ্র মহিলার গড় বয়স কত? তাহলে দেখো, আমাকে বলেছে যে এই 35 বছর তোমার 35 এবং 45 বছর বয়সী দুজন ভদ্রলোকের জায়গায় দুজন ভদ্র মহিলাকে আনা হয়, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে 35 এবং 45 এই দুজন ভদ্রমহিলাকে, মানে এই বছর বয়সী দুজন ভদ্রমহিলাকে আনার পর বলছে গড় বয়স, এই যে 8 জন ছিল, 8 জনের গড় বয়স, কারণ আমার তো এখনও 8 জনই না, এখনও তো 8 জন, কেন দুজন ভদ্রলোকের জায়গায় দুজন ভদ্র মহিলা ঢুকেছে, 35 এবং 45 বছর। তাহলে এরা আসার পরে এই 35 বছর আর 45 বছর বয়সী দুজন ভদ্রমহিলা আসার পর এই যে 8 জনের গড় বয়স আবার বেড়ে যায় কত? 2 বছর করে বেড়ে যায়। তার মানে 8 জনের 16 বছর করে পড়ে যায়। তার মানে আমি বলতে পারি এর সঙ্গে আরও তারা 16 নিয়ে এসছে। আর এই যে টোটাল মানটা, এই মানটা কি? এই মানটা হচ্ছে এই 2 জন যে ভদ্রমহিলা তাদের কিন্তু মান। 35 এবং 45 বছর বয়সী তো দুজন ভদ্রলোকের জায়গায়, দুজন ভদ্রলোকের জায়গা, মানে এটা হচ্ছে 35 এবং 45 বছর দুজন ভদ্রলোক।
কিন্তু ভদ্রমহিলা আরও যে এসছে, যে দুজন ভদ্রমহিলা এসছে, তারা তো আসার পরে কি হয়েছে, তারা আরও তো 8 জনের বয়সের গড়ও তো 2 বছর করে বাড়িয়ে দিয়েছে। তাহলে যে দুজন ভদ্রমহিলা এসছে তাদের বয়স কত হবে, তারা আরও 16 করে নিয়ে এসছে, অর্থাৎ 35, 45 প্লাস 16, তার মানে তোমার হচ্ছে কত হচ্ছে, এদিকে 5 আর 5 10, আর 4 আর 3 7, তার মানে 70 আর 10 80, 80, আর এদিকে 90 96, তো 96। এই 96 হচ্ছে দুজন ভদ্রমহিলার বয়স, তাই একে 2 দিয়ে ভাগ করলে তোমার কত বলে 48 গুলি 96, তো অপশান নাম্বার সি ইজ আ রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো। আচ্ছা, এবার দেখো 19 নম্বর। আমি দেখো এতক্ষণ ধরে তোমাদের বুঝিয়েছি অঙ্ক কিভাবে করতে হয়, সেটা দেখালাম। অনেকেই জানো, অনেকেই না জানতে পারো, তো সবার জন্যই কিন্তু এই যেটা শেখালাম সেটা কিন্তু সবার জন্যই হেল্পফুল হবে আমার মনে হয়। যারা জানো তাদের জন্য এই টেকনিকটা হেল্পফুল হবে। তো আবারও বলছি, টেকনিক কোনো অঙ্কের কোনো ট্রিক্স বলে কিছু নেই। অনেকেই বলে ট্রিক্স, বাট ট্রিক্স বলে কিছু নেই। তোমার জ্ঞানই, তোমার নলেজই তোমার কাছে ট্রিক্স। ওকে, তো আমি 2টো অঙ্ক ছেড়ে দিচ্ছি তোমাদের উপর। তো আমি আশা করব তোমরা 19 নম্বর এবং 20 নম্বরের অঙ্ক, এই 2টো অঙ্ক তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের অ্যান্সার কত এসছে। আমি অবশ্যই এর সঠিক অ্যান্সার পিন করে দেবো, 2 দিন পর আমি পিন করে দেবো। যারা যারা মোটামুটি পারবে তারা করবে, আমি পিন করে দেবো। আর কেমন লাগলো সেশনটা তোমরা অবশ্যই জানিও, তোমাদের কাছে কেমন লেগেছে, বা এরকম আর সব চ্যাপ্টার আরও চাও কি না। তোমাদের চাওয়া পাওয়ার উপরই কিন্তু আমি মোটিভেট হই এবং আমি সেইভাবে দেবো। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, আর প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে খুব তাড়াতাড়ি কিন্তু এর পার্ট 2 চলে আসবে।